ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর থেকে দেশের প্রধানমন্ত্রী ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে একজন মহান অর্থনীতিবিদের নাম যখন জাতি স্মরণ করবে তখন ডক্টর মনমোহন সিংয়ের নাম চিরকাল চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ তার শেষকৃত্য সম্পন্ন হলো। এখন বলা যেতে পারে এই সময়ের মধ্যে শুধু ডক্টর মনমোহন সিংয়ের ছবিতে শ্রদ্ধা জানানো আর তাকে মনে রেখে জাতি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং অবশ্যই চিরকাল যে মানুষটির কথা তার গুণে এবং কাজে মনে রাখবে প্রত্যেক ভারতীয়, এবং অবশ্যই ভারতীয়রা তার জন্য শুধু মনে রাখবে, স্মরণ করবে, শ্রদ্ধা জানাবে, শ্রদ্ধার অর্পণের আয়োজন করবে তা নয়, চিরকাল মনে রাখবে শুধু এই ভারতের জন্য, আজকের ভারতের জন্য। কেউ বলতে পারেন যে তার আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন বা তার পরেও যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা কি দেশের জন্য কিছু করেনি? নিশ্চয়ই করেছে। প্রত্যেকে তার কর্মে দৃষ্টান্ত রেখেছে, প্রত্যেকে তার কাজে উদাহরণ রেখেছে, প্রত্যেকে তার নিজ নিজ কর্মে দাগ কেটেছেন, সে দাগের জন্যই প্রত্যেকে মনে রাখেন। আপনি কিভাবে তাকে মনে রাখবেন? মনে রাখবেন এইভাবে যে তিনি যে কাজটা করেছেন আপনার মধ্যে দাগ কাটতে পেরেছে। ভারতীয় অর্থনীতিতে ডক্টর মনমোহন সিংয়ের অবদানের কথা এই স্টুডিও থেকে কয়েক মিনিটের আলোচনার মধ্যেই সেখানে সীমাবদ্ধ থাকবে বলা সম্ভব, সেটা কখনোই বিশ্বাস করেন না। যারা একেবারে প্রশাসনিক কাজে যারা যুক্ত ছিলেন তারা সে কথাগুলো বলছিলেন। আমরা আজ এই কারণে আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকে কথা বলবেন, আপনার মতন করে আপনি ডক্টর মনমোহন সিংকে কিভাবে দেখেছেন, কিভাবে উপলব্ধি করতে পেরেছেন তা অবশ্যই এই অনুষ্ঠানে বলবেন। শুরুতেই বলি, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করে এই অনুষ্ঠানে কথা বলার জন্য অন্য কেউ সুযোগ করে দেবেন, আপনিও কথা বলবেন। আমরা শুধু এতটুকু বলি, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, টানা 10 বছরের প্রধানমন্ত্রীকে যখন এই সময়ের মধ্যে চর্চিত বিষয় হয়েছে, আমরা বলছি ত্রিপুরার আলোকে ডক্টর মনমোহন সিং। কারণ এই মহান অর্থনীতিবিদকে চিরকাল মনে রাখবে জাতি। আমরা ত্রিপুরার দুটো ছবি আপনাদের কাছে তুলে ধরেছি এই কারণে যে ত্রিপুরার প্রসঙ্গ নিয়ে যখন আপনারা কথা বলবেন রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ছবির খানিকটা ঝলক আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, আপনারা দেখেছেন। আমরা শুধু এতটুকু বলি, ত্রিপুরার ক্ষেত্রে প্রাপ্তি অনেক, এবং অবশ্যই ত্রিপুরার মতন একটি রাজ্য যেখানে রাজ্যের নিজস্ব আয়ের থেকে কেন্দ্র দানে বা কেন্দ্রের দানে কিংবা বলতে পারেন কেন্দ্রের সহযোগিতায় রাজ্য সমৃদ্ধ হয়েছে। অবশ্যই কেন্দ্রীয় সরকারে যারা আছেন, এখনো যারা আছেন, ডাবল ইঞ্জিনের সরকার, ঠিক আর আগে যারা কেন্দ্রের সরকারে আসলো সেদিক থেকে বলা যেতে পারে সেই সময়ের ক্ষেত্রে ব্যাখ্যায় সিঙ্গেল ইঞ্জিনের সরকার। তারপরও ত্রিপুরার নাগরিক হিসাবে, ত্রিপুরার একজন নাগরিক হিসাবে এ কথাগুলো বলতে হয় যে যখন দিল্লিতে বা কেন্দ্রে সরকার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, তখন ত্রিপুরার জন্য কি পাওনা, ত্রিপুরা কি পেল? নমস্কার, কে বলছেন? নমস্কার, সোনামুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকে যে দেখছেন যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অর্থনীতিবিদ, আসলে উনি একজন ভালো প্রধানমন্ত্রী ছিলেন। ভারতের একজন সবচাইতে ভালো যদি প্রধানমন্ত্রী থাকেন উনি ছিলেন। যে কখনো কোন জাতিকে আলাদাভাবে দেখেনি, সবাইকে সবার সাথে স্বার্থে উন্নয়ন করে চলেছেন, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু বর্তমান যে প্রধানমন্ত্রী উনি ভাগাভাগি করছেন। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, ওনাকে কখনো দেখিনি যে কোন জাতি নিয়ে রাজনীতি করা বা এই জাতি উন্নয়ন করবে না, সবাইকে নিয়ে, হিন্দু মুসলিম হিন্দু খ্রিস্টান সবাইকে একসাথে নিয়ে চলছেন। আর বর্তমান যে প্রধানমন্ত্রী উনি ভাগাভাগি রাজনীতি করছেন। আমাদের মনমোহন সিংকে কখনো দেখিনি যে রাজনৈতিক প্রচারে অন্য রাজ্যে গিয়ে প্রচার করতে, রাজ্যের পার্টির জন্য প্রচার করতে। কিন্তু বর্তমানে যে প্রধানমন্ত্রী সাধারণ যে কোনো রাজ্যের মধ্যে যদি কোনো ভিলেজ ইলেকশন হয়, ভিলেজ কমিটি ইলেকশন বলুন, যে কোনো ইলেকশন বলুন, উনি দৌড়ে চলে যায় ইলেকশন রাজনীতি প্রচার করে, কিন্তু উনি কোনো দেশের জন্য কোনো কাজই করছে না। এতটুকুই বলার যে আমরা যে মানুষটাকে, প্রধানমন্ত্রীর যে মানুষটাকে আমরা হারিয়েছি, বহুত দেশের বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেছে, আমি এটাই বলবো, আমি এটাই মনে করি। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য কিংবা প্রতিক্রিয়া শুনব। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণের পর সেই প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। আমরা অবশ্যই আপনাদের কথা শুনছি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, উদয়পুর থেকে বলছি। আজকে প্রয়াত হলেন আমাদের ডক্টর মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী, তার প্রতি সমবেদনা জানাই।
কারণ তিনি একজন ভারতবর্ষের একটা দলের থেকে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রী হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু সে একটা গণতন্ত্র, যে সংবিধান, যে আইনের মাধ্যমে দাঁড়িয়ে সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও কিন্তু কাজ করেছে। কারণ আমরা দেখলাম আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে যে ছবিটা আমরা দেখলাম, যে যখন ত্রিপুরা রাজ্যে উগ্রবাদী জড়িত হয়ে গেছিল, কিন্তু ত্রিপুরা রাজ্য থেকে মানিক সরকার ছুটে গিয়ে ডক্টর মনমোহন সিং এর সাথে আলোচনা পরামর্শ করার পরিপ্রেক্ষিতে কিন্তু ত্রিপুরা রাজ্যের উগ্রবাদী কিভাবে সহায়তা করা যায় সেই বিষয়ে আলোচনার মধ্য দিয়ে কিন্তু ত্রিপুরা রাজ্যে একটা উগ্রবাদী সমস্যার সমাধান করা সময় লেগেছে, করে নিয়েছে। কিন্তু আসলে প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষাপটে কিন্তু যদি দল কালার ভাবে, তাহলে কিন্তু সে রাষ্ট্রে মানে দিকে উন্নত হওয়ার বিষয়টা একটা থেকে যায়। কিন্তু এখন বর্তমান পরিস্থিতির মাধ্যমে যে অর্থনীতিবিদ আমাদের রাজ্যে যে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছেন, যে সে একটা অর্থবিদ, কিন্তু যাই হোক তার প্রতি আমরা সমবেদনা জানাই। আমাদের ডক্টর মনমোহন সিং এর মতন প্রধানমন্ত্রী হওয়ার দরকার, যে আইনকে শ্রদ্ধা জানিয়ে এবং আইনকে সম্মান জানিয়ে। কিন্তু যদি প্রধানমন্ত্রী হওয়ার পরে দলের পেছনে ঘোরাঘুরি করে, তাহলে ত্রিপুরা ভারতবর্ষের আইন এবং ত্রিপুরা রাজ্যের আইনও সেই এরকম হয়ে যায়। আমরা আশা করব ডক্টর মনমোহন সিং এর মতো আগামী দিনে যে প্রধানমন্ত্রী এবং বর্তমানে যে আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী রয়েছেন, সেই দিকে দিশা রেখে, যাতে যেমন অটল বিহারী বাজপেয়ী, সেও একটা ভালো প্রধানমন্ত্রী ছিলেন, এই দিশা থেকে যদি কাজ করে, তাহলে ভারতবর্ষের প্রতি মানুষের আইনের প্রতি আস্থা বিশ্বাস থাকবে। সেটাই আমরা বলবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ত্রিপুরার ক্ষেত্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, কেউ কেউ বলতে পারেন এই ক্ষমতার বিকেন্দ্রীকরণে অবশ্যই নানা উদাহরণ আসবে। জেলা বেড়েছে, অবশ্যই আপনারা যারা জেনেছেন 4টি জেলা থেকে 8টি জেলা হয়েছে, মহকুমা বেড়েছিল, ব্লক বেড়েছিল। ঠিক যে সময় রাজ্য সরকার, তৎকালীন বামফ্রন্ট সরকার যখন এই সিদ্ধান্ত নিয়েছিল, তখন কেন্দ্রে কংগ্রেস সরকার, প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। ত্রিপুরার প্রাপ্তিতে এজিএমসি, জিবি ট্রমা সেন্টার থেকে শুরু করে টিআইটি এবং এনআইটি হওয়া, তার পাশাপাশি ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এনআইটি হওয়া, তার সঙ্গে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া কিংবা হস্তান্তর করা, ত্রিপুরা আগরতলা পর্যন্ত রেলপথ এবং সাবরুম পর্যন্ত রেলপথের বাজেট, সবকিছুই যখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল এবং ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, সেটা ত্রিপুরার জন্য প্রাপ্তি। সামগ্রিকভাবে গোটা দেশের কয়েকটি কাজ রয়েছে, কয়েকটি প্রকল্প, কয়েকটি বিশেষ দিক রয়েছে, যেগুলো এখনো ত্রিপুরার মানুষ তার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে কৃতিত্ব দিতে চায়। যারা বলছিলেন 100 দিনের কাজের অধিকার কথা, তত্ত্বের আইন 2005-এর কথা, যারা বলছিলেন পরমাণু চুক্তি, যারা বলছেন শিক্ষার অধিকার আইন 2009, জিডিপি বৃদ্ধির হার 10.08%, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ অনুমোদন, কৃষি ঋণ মকুব, মিড ডে মিল, স্পেশাল ইকোনমিক জোন, আধার কার্ড, পোলিওমুক্ত ভারত, জাতীয় খাদ্য সুরক্ষা আইন 2013, লোকপাল আইন 2013, 2008 সালে বিশ্বজুড়ে যখন আর্থিক মন্দার সময় ভারতের অর্থনীতির চাকাকে সচল রাখার কৃতিত্ব যাকে দিতে চায় এই দেশের মানুষ, এই রাজ্যের মানুষ, তখন ডক্টর মনমোহন সিংয়ের নাম উচ্চারণ করে, মনে রাখে। আমরা এমন কয়েকটি উদাহরণের কথা অবশ্যই বলছি, আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা যখন আলোচনা করি, তখন ত্রিপুরার ক্ষেত্রে পালাটানা বিদ্যুৎ প্রকল্পের যখন শুরুটা হয়েছিল, উদ্বোধনের কথা বলছি না, যখন শুরুটা হয়েছিল, তখন দিল্লিতে যারাই ক্ষমতার ছিলেন তাদের সঙ্গে ত্রিপুরা সরকারের নিবিড় সম্পর্ক এবং ত্রিপুরাকে বলা যেতে পারে সাহায্য করেছিল বলে পালাটানার মতন একটি প্রকল্প হয়েছে। তার জন্য যারা মনে রাখে একজন প্রধানমন্ত্রীকে শুরুটা করার ক্ষেত্রে, তিনি ডক্টর মনমোহন সিং। ত্রিপুরার ক্ষেত্রে মেডিকেল কলেজ পাওয়া একটা বিশাল বিষয়। আবার কেউ কেউ অতীতের কথা বলে কেউ সমালোচনা করতে পারেন, আমরা সেদিক থেকে বলছি না। সেদিক থেকে তো কেন্দ্রে সরকার এবং প্রধানমন্ত্রীর ভূমিকার কথা বলা হয়। যখন কেন্দ্র সরকার যেই থাকুক, প্রধানমন্ত্রীর আসনে যিনি থাকেন, তার বিচক্ষণতা, তার দৃষ্টিভঙ্গি এবং তার আমলের এই প্রকল্পগুলোর কথা জাতি তার মতন করে মনে রাখে। এই কারণে যেটি একটি ঘটনা, আমি যদি শুরুতেই বলছিলাম, আপনার মনে দাগ কাটবে কোন একজন প্রধানমন্ত্রী, কোন একজন মহান অর্থনীতিবিদ, কোন একজন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর, ঠিক এই কথাগুলো যখন আপনি বলবেন, তখন মনে থাকবে সেই বিষয়গুলো। আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ডক্টর মনমোহন সিংয়ের প্রয়াণের পর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
একটা বক্তব্য প্রতিক্রিয়া শুনুন। पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह जी के निधन ने हम सभी के हृदय को गहरी पीड़ा पहुंचाई है। उनका जाना एक राष्ट्र के रूप में भी हमारे लिए बहुत बड़ी क्षति है। विभाजन के उस दौर में बहुत कुछ खोकर भारत आना और यहां जीवन के हर क्षेत्र में उपलब्धियां हासिल करना ये सामान्य बात नहीं है। अभावों और संघर्षों से ऊपर उठकर कैसे ऊंचाइयों को हासिल किया जा सकता है, उनका जीवन ये सीख भावी पीढ़ी को देता रहेगा। एक नेक इंसान के रूप में, एक विद्वान अर्थशास्त्री के रूप में और रिफॉर्म्स के प्रति समर्पित लीडर के रूप में उन्हें हमेशा याद किया जाएगा। एक अर्थशास्त्री के रूप में उन्होंने अलग अलग स्तर पर भारत सरकार में अनेक सेवाएं दी। एक चुनौतीपूर्ण समय में उन्होंने रिजर्व बैंक के गवर्नर की भूमिका निभाई। पूर्व प्रधानमंत्री भारत रत्न श्री पीवी नरसिम्हा राव जी की सरकार के वित्त मंत्री रहते हुए उन्होंने वित्तीय संकट से घिरे देश को एक नई अर्थव्यवस्था के मार्ग पर प्रशस्त किया। प्रधानमंत्री के रूप में देश के विकास में और प्रगति में उनके योगदान को हमेशा याद किया जाएगा। जनता के प्रति, देश के विकास के प्रति उनका जो कमिटमेंट था उसे हमेशा बहुत सम्मान से देखा जाएगा। डॉक्टर मनमोहन सिंह जी का जीवन उनकी ईमानदारी और सादगी का प्रतिबिंब था। वो विलक्षण सांसद थे। उनकी विनम्रता, सौम्यता और उनकी बौद्धिकता उनके संसदीय जीवन की पहचान बनी। मुझे याद है कि इस साल की शुरुआत में जब राज्यसभा में उनका कार्यकाल समाप्त हुआ, तब मैंने कहा था कि सांसद के रूप में डॉक्टर साहब की निष्ठा सभी के लिए प्रेरणा जैसी है। सत्र के समय अहम मौकों पर वो व्हील चेयर पर बैठकर आते थे, अपना संसदीय दायित्व निभाते थे। दुनिया के प्रतिष्ठित संस्थानों की शिक्षा लेने और सरकार के अनेक शीर्ष पदों पर रहने के बाद भी वो अपनी सामान्य पृष्ठभूमि के मूल्यों को कभी भी नहीं भूले। दलगत राजनीति से ऊपर उठकर उन्होंने हमेशा हर दल के व्यक्ति से संपर्क रखा, सबके लिए सहज उपलब्ध रहे। जब मैं मुख्यमंत्री था तब डॉक्टर मनमोहन सिंह जी के साथ राष्ट्रीय और अंतर्राष्ट्रीय अनेक विषयों पर उनसे खुले मन से चर्चाएं होती थी। यहां दिल्ली आने के बाद भी मेरी उनसे समय समय पर बात होती थी, मुलाकात होती थी। मुझे उनसे हुई मुलाकातें, देश को लेकर हुई चर्चाएं हमेशा याद रहेगी। अभी जब उनका जन्मदिन था तब भी मैंने उनसे बात की थी। आज इस कठिन घड़ी में मैं उनके परिवार के प्रति अपनी संवेदनाएं व्यक्त करता हूं। मैं डॉक्टर मनमोहन सिंह जी को सभी देशवासियों की तरफ से
श्रद्धांजलि अर्पित करता हूं। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া কিংবা বক্তব্য। প্রয়াত ডক্টর মনমোহন সিংয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বক্তব্য করে রেখেছেন বা কথা বলেছেন। আমরা আরো বেশ কয়েকজন নেতৃত্বের বক্তব্য শুনবো এই আয়োজনে। আপনারা অনেকে আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন, অনেকে প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাইছেন। আপনারা যেভাবে দেশের রাজনীতি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তার নিরিখে কথা বলবেন এই অনুষ্ঠানে, এবং অবশ্যই আপনার অভিজ্ঞতা এই আয়োজনে তুলে ধরবেন। আপনি কিভাবে চাইছেন? কেউ কেউ বলছিলেন 2004 সাল যখন, নমস্কার, কে বলছেন? 2004 সাল যখন তৎকালীন প্রধানমন্ত্রী, নমস্কার, কে বলছেন? 2004 সালে তৎকালীন প্রধানমন্ত্রী যখন অটল বিহারী বাজপেয়ী সরকারের পতন হলো এবং কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হলো, কংগ্রেস কিন্তু সেই সময় একেবারে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকারে বসার মতন অবস্থায় নিয়ে, আপনারা এটা প্রত্যেকে জানেন। অন্য দলগুলো তাতে সমর্থন দিয়েছে কিংবা সহযোগী হিসাবে কাজ করেছে। ঠিক সেই সময় হঠাৎ করে কেউ কেউ বলতে পারেন যে হঠাৎ করে তৎকালীন সময় একজন মহান বলতে পারেন বা তার আগে থেকে যখন ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার কথা বলা হয়েছিল, যখনই প্রয়োজন হয়েছিল, তখন ডক্টর মনমোহন সিংয়ের কথা সকলে মনে রেখেছেন, দায়িত্ব দিয়েছেন। প্রাক্তন সেই রিজার্ভ ব্যাংকের গভর্নরকে প্রধানমন্ত্রীর আসনে বসানো হবে, সেই বিষয়টি বোধ হয় সেই সময় অনেকেই কল্পনা করতে পারেনি। কেন করতে পারেননি? কারণ সোনিয়া গান্ধীর মতো নেত্রী ছিলেন কংগ্রেসের একেবারে সুপ্রিমো। তারপরে বলতে পারেন কংগ্রেসের তাবর নেতৃত্ব ছিলেন, যারা সুদীর্ঘকালে কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্তই শুধু ছিলেন না, গোটা দেশে তারা তাদের রাজনৈতিক কেরিয়ারে বিশাল কিছু করে গেছেন। এমন ব্যক্তিত্বের মাঝে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হবেন, সেই সময় বোধ হয় অনেকের কাছে এটা কল্পনার অতীত ছিল বা অনেকে সেটাকে সেইভাবে ব্যাখ্যা করেননি বা বিশ্বাস করতে পারেননি। ঠিক এই কথাগুলো আজ বারবার বলা হচ্ছিল এই কারণে যে 2004 সাল থেকে 2014 সাল, ঠিক এই 10 বছর এই জাতি যা পেয়েছে, দেশ যা পেয়েছে, সেক্ষেত্রে এটাও তো বলা যেতে পারে যেখানে 2004 সাল তারপর প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে সরকার, 2009 সাল কংগ্রেস তার আসন বাড়িয়ে আবার ক্ষমতায় আসা, আবার সেই ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, ঠিক তখন কংগ্রেসে কেন্দ্র সরকার থেকে সরে যাওয়া, ক্ষমতাচ্যুত হওয়া, এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়া, ঠিক এই মুহূর্তটাকে কেউ কেউ ব্যাখ্যা করতে পারেন। আমরা শুধু এতটুকু বলি, আর যারা বলছিলেন, প্রতিক্রিয়া যারা ব্যক্ত করছিলেন, তারা ঠিক এই কথাগুলো বারবার বলছিলেন। ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করা, ঠিক যখন ডক্টর মনমোহন সিংয়ের চিন্তাধারাকে কাজে লাগানোর কথা বলা হয়, তখন অনেকেই বলছিলেন যে বছর শেষে একটি দুঃসংবাদ বোধ হয় সকলের মনে কাজ করেছিল। অনেকে বলছিলেন যে এটা এই সময় শুধু নয়, যখন বিশেষ করে সোভিয়েত রাশিয়া ভাঙ্গনের পর বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে ঘটে যাওয়া বড়সড় বিপর্যয় দেখা দিয়েছিল। ভারতে তখন নরসিংহ রাওয়ের সরকার, কোষাগার সামলাতে হিমশিম খাচ্ছে মন্ত্রিসভা, ব্যাংকগুলোতে দেওয়ালিয়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এমন পরিস্থিতিতে অক্সফোর্ড ফেরত অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিংকে দেশের অর্থমন্ত্রকের ভার দেন তৎকালীন প্রধানমন্ত্রী। হতাশ করেননি মনমোহন সিং। মূলত 3টি নীতির উপর ভর করে দেশের আর্থিক দুরবস্থাকে সামলেছিলেন এবং পূর্বতন দেশীয় অর্থনীতির জড়তাকে এক ধাক্কায় কাটিয়ে জোর দেন বেসরকারীকরণ, শিল্পোদ্যোগ, ক্রেতামুখী বাজার চাহিদার উপর। বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো শুরুতে আমিও বলছিলাম, আজ প্রত্যেক নেতৃত্ব কথাগুলো বলছিলেন। আমরা বেশ কয়েকজনের প্রতিক্রিয়া শুনব এই আয়োজনে। पार्टी की विचारधारा, नेहरू गांधी की परंपराओं को जीवित रखने में जिनका एक बहुत बड़ा योगदान है, और आधुनिक भारत, आज के भारत की जो भी अर्थव्यवस्था की जो बुनियाद है, आधारशिला है, वो उन्होंने रखी थी। The media and the whole thing remember me. Every part of every single citizen of this country has to remember him on whatever
the work he has done for the country, he has done on a giving our rights through the Constitution, through the amendment. Either it may be right to education, right to food, right to employment, right to transparency, or whatever, where all the farmers, landowners in the country are getting a very huge compensation. That is a big revolution to the entire nation. So everyone is getting that benefit. নমস্কার, কে বলছেন? Yesterday, sir. হ্যাঁ, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি আমি কি বলবো, আমি আমাদের সবচেয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, ওনাকে জানাই প্রথমে আমার গভীর মন্ত্রস্থল থেকে কি বলবো, কিছু বলার কথা নেই। উনি একজন সত্যিকারের প্রধানমন্ত্রী, উনি অনেক কাজ করে গেছেন। ওনার অবদান বলার মতো নয়। একমাত্র উনি প্রধানমন্ত্রী ছিলেন যিনি ফাইন্যান্স কমিশনের একজন কি বলবো, ফাইন্যান্স কমিশনের দায়িত্বে ছিলেন, বা ওনার পয়সার মধ্যে ওনার সাইন আছে। তো আমি কি বলবো, কিছু বলার ভাষা নেই। উনি অনেক কাজ করে গেছেন, নীরবে করে গেছেন। মনরেগা থেকে শুরু করে, খাদ্য সুরক্ষা বিল থেকে শুরু করে, আধার কার্ড থেকে শুরু করে, যা বলবো বলা শেষ হবে না। উনার জন্য একটা শ্রদ্ধাঞ্জলি আমাদের সকলের প্রতি বলা বাহুল্য, শ্রদ্ধাঞ্জলি থেকেই যায়। উনি অমর থাকুন, এটাই আমার বলে। নমস্কার, কে বলছেন? Yesterday, sir, Kharge saab need to speak with government to allocate a memorial site. Of course, that is the need of the hour. I hope good minds will prevail upon them and do whatever they request of the Congress. Dr. Manmohan Singh's loss is a real loss for India's modern India. He is the architect of the modern India 2.0, which Pandit Nehru wanted to establish. He took forward that work in the 21st century and made India where we are. And India's liberalization story, as well as the direct benefit to the people, all been envisaged by Dr. Manmohan Singh's term, and his government for the past in the 10 years had made remarkable progress in uplifting more than 27 crore people out of poverty. And we all remember Dr. Singh's contribution to the country, and Dr. Singh will always remain a king in the hearts of people, and the middle class, which has grown from 91 to this level, needs to understand that the growth story was possible because of a visionary leader like Dr. Manmohan Singh, and we all remember him today on the day when we are going to pay our last condolences in the party office in Indian National Congress office in Akbar Road. We all will always remember his contribution to country as well as to people of India. बहुत सज्जन थे हमारे देश के लिए, एक बहुत महत्वपूर्ण प्रधानमंत्री हमें मिले थे कि जो सबका सुनते थे और गरीबों की बात हमेशा करते थे। उन्होंने फूड स्कीम निकाली, उन्होंने आधार कार्ड निकाला, और वो हमेशा के लिए गरीबों के लिए ध्यान देते थे। देखिए, स्वर्गीय डॉक्टर मनमोहन सिंह जी ने हमारे दिल में जो जगह बनाई है उसे तो कोई छीन नहीं सकता, और मैं तो आभार प्रकट करना चाहूंगा कि आज देश भर से लोगों ने जिस प्रकार से अपना प्यार जताया है, नमस्कार, के श्रद्धा ज्ञापन किया है, मैं देशवासियों को धन्यवाद करना चाहूंगा। आज पूरे विश्व के विभिन्न देशों के नेताओं ने, पूर्व राष्ट्रपतियों ने, पूर्व प्रधानमंत्रियों ने जो संवेदना की आवाज उन्होंने व्याख्या की है, मैं उन सब का आभार प्रकट करता हूं। उन्होंने देश के लिए किया वो भूल नहीं सकते, इसलिए आज पूरे मुल्क में लोग शोक मना रहे हैं। ऐसा बहुत कम देखने को मिला, पार्टी लाइन भी लोग आज दुखी हैं
निधन के बाद बहुत बड़ा आघात हम सबको है। हम श्रद्धांजलि अर्पित करते हैं पूरे परिवार को, ये ईश्वर ताकत दे उसको झेलने के लिए भी। डॉक्टर मनमोहन सिंह साहब जैसे बड़ी शख्सियत को किसी सिर्फ एक रूप में नहीं, उनको याद करने की सैकड़ों बहाने हैं, सैकड़ों उनके काम हैं। 1991 हो या फिर 2008 हो, इन दो रूपों में पूरी दुनिया उन्हें याद कर रही है। और सबसे बड़ी बात, मैं मानता हूं कि भारत का एक बहुत बड़ा बेटा खोया है। लगा सका ना कोई उसके घर का अंदाजा। वो आसमां था मगर सर झुका के रहता था। उनकी सादगी, उनकी शराफत, उनकी खामोशी के लिए मैं उनको याद करूंगा कि बिना बोले उन्होंने देश के लिए जो किया है, बड़े बड़े बोलने वाले भी देश के लिए वो नहीं कर पा रहे। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতৃত্বের প্রতিক্রিয়া। তার পাশাপাশি আপনারা অনেকে আমাদের সঙ্গে কথা বলে এই বিষয়গুলো উত্থাপন করেছেন। শুধু বিষয়গুলো নয়, শুধু এই সময়ের মধ্যে রাজ্য থেকে যে পাওয়া, রাজ্য থেকে যে বিষয়, রাজ্যের যে বিষয়গুলো যুক্ত রয়েছে, এই রাজ্যের উন্নয়নের সাথে যে কথাগুলো বলতে হয় প্রতি মুহূর্তে, সেইগুলোই এই রাজ্যের মানুষ মনে রাখবে। আমরা সেদিক থেকে বলছি, ত্রিপুরার আলোকে ডক্টর মনমোহন সিং, ত্রিপুরার অনেকগুলো বড় বড় প্রকল্পের সঙ্গেই যখন কয়েকটি নাম বলতে হয় তখন অবশ্যই এই নামগুলো বলতে হবে। অন্তত সচেতনভাবে নামগুলো এড়িয়ে যাওয়া কোনোভাবে সম্ভব নয়, মনে রাখার মতন। রাজ্যের প্রেক্ষিতে শুধু এই কথাগুলো বলা, যে কথাটা বলছিলাম 2004 সাল ভারতীয় রাজনীতিতে যখন এই একজন প্রধানমন্ত্রীকে দেশবাসী পেলেন, ঠিক তখন থেকে রাজনৈতিক মহলেও আলোচনা, জোর চর্চা চলছিল। স্বাভাবিক কারণে এ চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছিলেন ডক্টর মনমোহন সিং নিজেও। কিন্তু যখন তিনি তার বিষয়টিকে প্রয়োগ করলেন, বলা যেতে পারে প্রয়োগের পর যে ফল এলো, সেই ফলের নিরিখে আজ তিনি চিরস্মরণীয়। দেশ বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রনেতারা আজ শোক প্রকাশ করেছেন। শুধু নয়, বিভিন্ন সময় অর্থনৈতিকভাবে যে তারা অর্থনৈতিক নীতি গ্রহণ করেছেন ডক্টর মনমোহন সিংয়ের কাছ থেকে, লাভবান হয়েছেন, সেই দেশ বা সেই যে দেশের জন্য যে কাজগুলো করা সম্ভব হয়েছে, এই কথাগুলো আজ বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রনায়করা তা স্বীকার করেছেন। আমরা আরো একবার কিছু ঝলক দেখি, তার পাশাপাশি আমরা কথাগুলো আরেকবার শুনি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কথা বলুন। আপনি লাইভে আছেন, কথা বলুন। আমাদের ত্রিপুরার জন্য ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী যা করেছেন, এখন পর্যন্ত তার ধারে কাছে কোন প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী থেকে আরম্ভ করে, রাজীব গান্ধী থেকে আরম্ভ করে, আরো যে নেতা বর্তমানে যে প্রধানমন্ত্রী, তারা যদি তুলনা করে যে আমরা বেশি কিছু করছি ত্রিপুরাতে, সবটাও ভুয়া। মনমোহন সিং ওনার আমলে বামপন্থে যেভাবে টাকা দিছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলি প্রজেক্ট আছে, আপনিও বুঝছেন এই কথাটা, কিন্তু আমি আরেকদিন খুঁজছিলাম যে কংগ্রেস এই প্রজেক্টে বিশ্ববিদ্যালয়, রেল, বাইপাস, বিভিন্ন রকমের বর্ডার ফেন্সিং, সিআরপি, বিএসএফ, আপনার বিভিন্ন জায়গাতে ত্রিপুরা রাজ্যের যতটি বিএসএফ, সিআরপি ক্যাম্পের ডেভেলপমেন্ট হয়েছে, যেভাবে টাকা দিছে, আমার মনে হয় বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে তুলনা, আমার মনে হয় 100 বছর কিছু করতে পারবো না, বরং দেশটাকে বরবাদ করে দেওয়া যাবে 10 বছরে, বরবাদ করে দিচ্ছে। তো ওনার তুলনা হয় না। যদি হয়তো ব্যক্তিগত আমরা আত্মীয় স্বজন হইতো না, মনমোহন সিং নিয়ে হয়তো মাথার উপরই থাকতো। একদম ভুল নাই দাদা, এই কথাটা আমি হুপ করে বলতে পারি। জানি না ওনার কি মানসিকতা ছিল ত্রিপুরার প্রতি, ত্রিপুরার এইভাবে লাভবান করে দেওয়া, মানে এটা মনমোহন সিং প্রধানমন্ত্রী ওনার পক্ষে সম্ভব হয়েছে। কিন্তু আমি সবসময় কিন্তু কংগ্রেসের বিরোধিতাই করি, কারণ কংগ্রেসের কিছু খারাপ কাজ ছিল, খারাপ দিকও আছে। সরকারি ডিপার্টমেন্ট গুলি কংগ্রেস থেকে বরবাদ হয়েছে, রিক্রুটমেন্টও কংগ্রেস থেকে বরবাদ হয়েছে। তবে এইখানে আমরা প্রধানমন্ত্রীর দোষ করতে পারি না, কারণ দলটা পরিচালনা করছে কিন্তু আবার অন্যরা। তারপরও মনমোহন সিং উনি ত্রিপুরার জন্য যা করছে, আমার মনে হয় না কোন প্রধানমন্ত্রী কোনোদিন এইরকম প্রধানমন্ত্রী জন্ম নিব ভারতবর্ষে যে ত্রিপুরার জন্য আলাদা ভাবে এইভাবে প্রসারভাবে উন্নয়ন করা, আমার মনে হয় না। যদি তখনকার দিনে বামফ্রন্টের সময় টাকা কাগজের মতন লুট হয়েছে দাদা, এটাও সত্যি কথা। এই যে নিগোসিয়েশন নামে বর্ডার ফেন্সিং এ শুধু তুলে বিল নিচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিল নিচ্ছে, আমি তো জানি।
আমি কিন্তু জানি বর্ডার ফিনিশিং ও ওনার সময় হয়েছিল। আর কি করতে পারে একটা প্রধানমন্ত্রী 5 বছর 7 বছরের উনি যা দিতে ত্রিপুরারে 100 বছর আপনাদের না আশা করা যায় না। এখন তো সব বরবাদ করে রেখেছে, স্কুলের বিচ্ছা খাই লেখাছে, স্কুলের বন্ধুবর্ত আছে, এই মনোবাদী RSS তারও মনোবাদী, মনমোহন সিং জি উনিও মনোবাদীর আন্ডারই প্রধানমন্ত্রী আসছিল। তো তফাৎটা এইখানে দাদা, মোদীজির তফাৎ আর মনমোহন সিং এর লোকের পার্থক্য তফাৎটা করলে এইখানে যে মনমোহন সিং উনি পুরো অপচনা সোনিয়া গান্ধীরে, এরা তো মনোবাদী বিচার দাঁড়িয়ে চলে। আর এখন যে প্রধানমন্ত্রী সে তো নিজের স্বার্থের লেগে, একদম নিজের স্বার্থের লেগে, নিজের গুজরাটের লাগিয়া সমস্ত কিছু কাজের লাইন না গেছে। আপনি দেখেন গুজরাটিরা কত টাকা দেওয়া দিয়েছে নরেন্দ্র মোদী, আর ত্রিপুরার কোন জায়গা নিতেছে মানে খালি ডাক বাজাইতেছে আমরা মুখ্যমন্ত্রী ত্রিপুরা। ওনার ক্ষমতা নাই আন্দোলন করে সিপিএম এর সময় যেভাবে টাকা আছে, টাকার তো ভারতবর্ষ অভাব নাই, অভাব তো লাগাইতেছে এরা লুটা মিটা, প্রধানমন্ত্রীরা লুটা মিটা নরেন্দ্র মোদীর আমলে লুটা চলছে, লুট চলছে, লুট এর জন্য অভাব। নাহলে মনমোহন সিং জি যে অবদান উনি রেখে গেছে নরেন্দ্র মোদীর রাজকার মানুষের থুতু করতেছে, কারণটা কি এখানেই তফাৎ মনোবাদী বিচার দ্বারা। মনোবাদী বিচার দ্বারা যারা চলবো রাষ্ট্রের ধ্বংস করে দেব, আর কি বলবো দাদা। তো যাই হোক, पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह जी के निधन ने हम सभी के हृदय को गहरी पीड़ा पहुंचाई है। उनका जाना एक राष्ट्र के रूप में भी हमारे लिए बहुत बड़ी क्षति है। विभाजन के उस दौर में बहुत कुछ खोकर भारत आना और यहां जीवन के हर क्षेत्र में उपलब्धियां हासिल करना ये सामान्य बात नहीं है। अभावों और संघर्षों से ऊपर उठकर कैसे ऊंचाइयों को हासिल किया जा सकता है, उनका जीवन ये सीख भावी पीढ़ी को देता रहेगा। एक नेक इंसान के रूप में, एक विद्वान अर्थशास्त्री के रूप में और रिफॉर्म्स के प्रति समर्पित लीडर के रूप में उन्हें हमेशा याद किया जाएगा। एक अर्थशास्त्री के रूप में उन्होंने अलग अलग स्तर पर भारत सरकार में अनेक सेवाएं दी। एक चुनौतीपूर्ण समय में उन्होंने रिजर्व बैंक के गवर्नर की भूमिका निभाई। पूर्व प्रधानमंत्री भारत रत्न श्री पीवी नरसिम्हा राव जी की सरकार के वित्त मंत्री रहते हुए उन्होंने वित्तीय संकट से घिरे देश को एक नई अर्थव्यवस्था के मार्ग पर प्रशस्त किया। प्रधानमंत्री के रूप में देश के विकास में और प्रगति में उनके योगदान को हमेशा याद किया जाएगा। जनता के प्रति, देश के विकास के प्रति उनका जो कमिटमेंट था उसे हमेशा बहुत सम्मान से देखा जाएगा। डॉक्टर मनमोहन सिंह जी का जीवन उनकी ईमानदारी और सादगी का प्रतिबिंब था। वो विलक्षण सांसद थे। उनकी विनम्रता, सौम्यता और उनकी बौद्धिकता उनके संसदीय जीवन की पहचान बनी। मुझे याद है कि इस साल की शुरुआत में जब राज्यसभा में उनका कार्यकाल समाप्त हुआ, तब मैंने कहा था कि सांसद के रूप में डॉक्टर साहब की निष्ठा सभी के लिए प्रेरणा जैसी है।
सत्र के समय अहम मौकों पर वो व्हीलचेयर पर बैठकर आते थे, अपना संसदीय दायित्व निभाते थे। दुनिया के प्रतिष्ठित संस्थानों की शिक्षा लेने और सरकार के अनेक शीर्ष पदों पर रहने के बाद भी वो अपनी सामान्य पृष्ठभूमि के मूल्यों को कभी भी नहीं भूले। दलगत राजनीति से ऊपर उठकर उन्होंने हमेशा हर दल के व्यक्ति से संपर्क रखा, सबके लिए सहज उपलब्ध रहे। जब मैं मुख्यमंत्री था तब डॉक्टर मनमोहन सिंह जी के साथ राष्ट्रीय और अंतर्राष्ट्रीय अनेक विषयों पर उनसे खुले मन से चर्चाएं होती थी। यहां दिल्ली आने के बाद भी मेरी उनसे समय समय पर बात होती थी, मुलाकात होती थी। मुझे उनसे हुई मुलाकातें, देश को लेकर हुई चर्चाएं हमेशा याद रहेगी। अभी जब उनका जन्मदिन था तब भी मैंने उनसे बात की थी। आज इस कठिन घड़ी में मैं उनके परिवार के प्रति अपनी संवेदनाएं व्यक्त करता हूं। मैं डॉक्टर मनमोहन सिंह जी को सभी देशवासियों की तरफ से श्रद्धांजलि अर्पित करता हूं। हमारे लिए है ये आज खोया है डॉक्टर मनमोहन सिंह जो कांग्रेस पार्टी की विचारधारा नमस्कार के बोलছেন परंपराओं को जीवित रखने में হ্যাঁ বলো। ডক্টর মনমোহন সিং সত্যি ভারতবর্ষের একটা নক্ষত্র, এটা ভাবা যায় না। এর বিকল্প আর ভারতবর্ষ হবে কিনা সন্দেহ আছে। এবং রাহুল গান্ধী যেটা বলেছেন অভিভাবককে হারালাম, এটা সত্যি কথা। কংগ্রেস একজন অভিভাবককে হারালাম। আমি একটু স্মরণ করে দিতে চাই, আজকে মনমোহন সিং যদি ইউপি 1 ইউপি 2 আজকে যে বিজেপির উত্থান বা তৃণমূলের উত্থান, এর জন্য দায়ী কিন্তু সিপিএম। কেন দায়ী? সোমনাথ চট্টোপাধ্যায় খুব ভালো মানুষ, ব্যারিস্টার মানুষ, উনি স্পিকার হয়েছিলেন। এই সিপিএম ভুল চালে ওই যে পারমাণবিক বিদ্যুৎ সোমনাথ চট্টোপাধ্যায়কে ফিরিয়ে আনার জন্য, পদত্যাগ করার জন্য ওনারা মন্ত্রিসভা থেকে সরে গেলেন। কি লাভ হলো এতে? সিপিএম ধূলিসাৎ হয়ে গেল, কংগ্রেস ফিরে আসতে পারলো না। ফলে বিজেপি আসলো সেন্ট্রালে, পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতা দখল করলো। এর জন্য তাই এখন ওরা যখন হারে তখন ওরা বুঝে যে কি হারালাম আমরা। সেই জন্য দায়ী সিপিএম পুরোপুরি দায়ী। আর মনমোহন সিং এর মতো লোক আর হবে না। ওনার ব্যক্তিত্ব, ওনার জীবন, আপনি দেখেছেন এত বছর বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, মনমোহন সিং এর বিরুদ্ধে একটা কোন দুর্নীতি, কোন একটা শব্দ বের করতে পারেননি। আজকে নরেন্দ্র মোদী কেন প্রশংসা করছেন এই কারণে যে উনি যদি বামফ্রন্ট যদি সমর্থন রাখতো তাহলে কিন্তু তৃতীয়বার আবার মনমোহন সিংই প্রধানমন্ত্রী হতে পারতেন। যাই হোক, দুঃখজনক, ওনার বয়স হয়েছে, কিন্তু কংগ্রেসেরও বিশাল একটা ক্ষতি হয়ে গেল। বুদ্ধি পরামর্শদাতা ছিলেন, খুব ভালো অর্থনীতিবিদ ছিলেন। যখন আমরা দুর্দিন ছিল তখন এই মনমোহন সিং এই দুর্দিনটাকে কাটিয়ে উঠেছেন, কারণ ওনার বুদ্ধিতে, নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী তখন ওনার বুদ্ধিতে উনি এই দুর্দিনটা কাটিয়ে উঠেছেন। তারপরে যতবার কোন সংকটে পড়েছে উনি সংকটের মধ্যে উনি বুদ্ধি পরামর্শ দিয়ে গেছেন। সেই জন্য ওনার জন্য শ্রদ্ধা জানিয়ে বলছি যে আজকে এর জন্য দায়ী বামফ্রন্ট সরকার। নমস্কার, কে বলছেন?
जीवित रखने में जिनका एक बहुत बड़ा योगदान था और आधुनिक भारत आज के भारत की जो भी अर्थव्यवस्था की जो बुनियाद है आधारशिला है वो उन्होंने रखी थी। For the country, he has done on a given right through the constitution, through the amendment. Either it may be right to education, right to food, right to employment, right to transparency, or whatever right of fair. All the farmers, landowners in the country are getting a very huge compensation. That is a big revolution in the entire nation. So everyone is getting that benefit. So he has looked at every section of the society. Yesterday Kharge saw need to speak with government to allocate a memorial site. Of course, that is the need of the hour. I hope good minds will prevail upon them and do whatever the request of the Congress. Dr. Manmohan Singh's loss is a real loss for India's modern India. He is the architect of the modern India 2.0, which Pandit Nehru wanted to establish. He took forward that work in the 21st century and made India where we are. And India's liberalization story, as well as the direct benefit to the people, all been envisaged by Dr. Manmohan Singh's term, and his government in the 10 years had made remarkable progress in uplifting more than 27 crore people out of poverty. And we all remember Dr. Singh's contribution to the country, and Dr. Singh will always remain a king in the hearts of people, and the middle class, which has grown from 91 to this level, needs to understand that the growth story was possible because of a visionary leader like Dr. Manmohan Singh, and we all remember him today on the day when we are going to pay our last condolences in the party office, in Indian National Congress office in Akbar Road. We all will always remember his contribution to country as well as to people of India. बहुत सज्जन थे हमारे देश के लिए, एक बहुत महत्वपूर्ण प्रधानमंत्री हमें मिले थे कि जो सबका सुनते थे और गरीबों की बात हमेशा करते थे। उन्होंने फूड स्कीम निकाली, उन्होंने आधार कार्ड निकाला और वो हमेशा के लिए गरीबों के लिए ध्यान देते थे। देखिए, स्वर्गीय डॉक्टर मनमोहन सिंह जी ने हमारे दिल में जो जगह बनाई है उसे तो कोई छीन नहीं सकता, और मैं तो आभार प्रकट करना चाहूंगा कि आज देश भर से लोगों ने जिस प्रकार से अपना प्यार जताया है, श्रद्धा ज्ञापन किया है, मैं देशवासियों को धन्यवाद करना चाहूंगा। आज पूरे विश्व के विभिन्न देशों के नेताओं ने, पूर्व राष्ट्रपतियों ने, पूर्व प्रधानमंत्रियों ने जो संवेदना की आवाज उन्होंने व्याख्या की है, मैं उन सब का आभार प्रकट करता हूं। जो उन्होंने देश के लिए किया है वो भूल नहीं सकते, इसलिए आज पूरे मुल्क में लोग शोक मना रहे हैं। ऐसा बहुत कम देखने को मिला, पार्टी लाइन भी लोग आज दुखी हैं उन मंजिल के बाद। बहुत आजाद हम सबको हैं, हम श्रद्धांजलि अर्पित करते हैं। कोई परिवार को ये ईश्वर ताकत दे दुख में झेलने के लिए नहीं कहते। डॉक्टर मनमोहन सिंह साहब जैसे बड़ी शख्सियत को किसी सिर्फ एक रूप में नहीं, उनको याद करने की सैकड़ों बहाने हैं, सैकड़ों उनके काम हैं। 1991 हो या फिर 2008 हो, इन दो रूपों में पूरी दुनिया उन्हें याद कर रही है। और सबसे बड़ी बात मैं मानता हूं, আপনারা অনেকে আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, অনেকের প্রতিক্রিয়া শুনেছেন, সেদিক থেকে আমরা বলছি
জাতি চিরকাল এই মহান অর্থনীতিবিদকে স্মরণ করবে। ত্রিপুরার বড় বড় প্রকল্প, বড় বড় পাওয়ার ক্ষেত্রেও ডক্টর মনমোহন সিং ত্রিপুরার মানুষের কাছে অবশ্যই যেমন স্মরণীয়, রাজ্যের মানুষও এই প্রকল্পগুলোর কিংবা এই যে প্রকল্প রাজ্যে চালু হয়েছে বা রাজ্য যে বিশাল প্রাপ্তি সেগুলোর দিকে তাকালে ডক্টর মনমোহন সিংকে মনে করবে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।